আমার অমতে বাবা বিয়ে ঠিক করেন, সবে মাস্টার্স শেষ করেছি, আমি চাই ভালো চাকরি করতে, তাই একের পর এক জব ইন্টারভিউ দিয়েই যাচ্ছি। আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও, তাই আমার এতটুকু পড়ার সৌভাগ্য হয়েছে। বাবা গতকাল রাতে এসে বলল, দেখতো মা ইসরাত ছেলেটা কেমন। আমি ধরফরিয়ে শোয়া থেকে উঠে ছবিটা হাতে নেই, কিন্তু একটুও দেখতে ইচ্ছা হচ্ছে না। ছবিটি দেখব কি দেখব না কনফিউশনে পড়ে গেলাম। বাবা আবার তাড়া দিলেন যেন ছবিটা দেখি। আমি না চাইতেও ছবিটা দেখতে বাধ্য হই। ছেলে দেখতে ভালোই, কিন্তু এই বিয়েতে আমার মতো নেই। আমি ছবিটা বাবার দিকে এগিয়ে দেই। বাবা আমার জবাবের আশায় ঠায় দাঁড়িয়ে আছে। চুপ করে আছি দেখে বাবা বললেন, কিরে কিছু তো বল, ছেলেটা দেখতে কেমন? আমি আমতা আমতা করে বললাম, ভালো বাবা। আমি একটা কথা বলতে চাই তোমাকে। বাবা আমাকে থামিয়ে দিয়ে বললেন, মা আমি জানি তুই কি বলতে চাস। তুই তো কোনোদিন আমার কথার অবাধ্য হোস নি, আর আজ ও আমার কথা মেনে নে। আমি কথা দিচ্ছি তোর কোনো ক্ষতির কারণ হব না। কিন্তু বাবা আমি যে কোনো কিন্তু নয়। ইসরাত, তুই যাকে ভালোবাসিস সেই ছেলেটা মোটেও ভালো নয়। এলাকায় মাস্তানি করে বেড়ায়, বড়দের সম্মান করে না, অনেক অগোছালো ছেলেটা। তোর জন্য যাকে আমি পছন্দ করেছি সে একজন কার্ডিওলজি ডাক্তার, যথেষ্ট ভালো, আর ফ্যামিলিতে শুধু তার মা আর একটা ছোট বোন আছে। তুই অনেক সুখী হবি। মা তুই আমার প্রস্তাবটা ফিরিয়ে দিস না, না হয় আমার আর বাঁচার ইচ্ছে থাকবে না। তুই কি চাস আমার মাথা হেট হয়ে যাক ওদের সামনে? আমি কি জবাব দিব? মাথায় আসছে না একদিকে আমার ভালোবাসার মানুষ, অন্যদিকে বাবা। ছোটবেলা থেকেই বাবা আমাকে মানুষ করেছে। আমার যখন 7 বছর বয়স তখন মা হার্ট অ্যাট্যাক করে মারা যায়। এরপর বাবা আর বিয়ে করেন। যদিও আমার নানা নানুরা বিয়ের জন্য বাবাকে চাপ দিচ্ছিল, তাও বাবা আমার সুখের আশায় বিয়ে করেনি। কখনো মায়ের অভাবটা আমাকে বুঝতে দেয়নি। বাবা ভারাক্রান্ত মুখে চলে যেতেই আমি ফোন নিয়ে রাশেদকে ফোন দেই। কল রিসিভ করলে আমার বিয়ের কথা ওকে জানাই। রাশেদ শুধু একটা কথাই বলেছিল, ইশরাত তুমি বিয়ে করে নেও, আমি এখনো চাকরি জোগাড় করতে পারিনি, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমি কান্নায় ভেঙ্গে পড়ি। এটাই কি আমার রাশেদ, যে সব সময় বলতো আমাকেই বিয়ে করবে, সে আমাকে ঘিরেই তার জীবন, আর এখন বলছে আমাকে বিয়ে করে নিতে। কি করব ভেবে পাচ্ছিলাম না। আবার ও ফোন দেই রাশেদের নাম্বারে, কিন্তু ফোন বন্ধ। বাবা ডেকে বললেন, ইশরাত তার সময় নষ্ট করিস না, রাশেদ তোকে কখনোই ভালোবাসে নিওর মতো বেকার ছেলের সাথে কি করে তুই। যাই হোক বাদ দে, কাল তৈরি থাকিস, ফাহিমের মা আর বোন তোকে দেখতে আসবে। এই কথা বলেই বাবা আমার রুম থেকে বেরিয়ে গেলেন। আমি বারবার ফোন করেই যাচ্ছি রাশেদকে, কিন্তু রাশেদের ফোন আগের মতোই বন্ধ। ওর কোনো বন্ধুর নাম্বারও নেই আমার কাছে যে একটু খবর নিব। রাশেদের সাথে আমার ভার্সিটিতেই পরিচয়। একদিন দেখলাম ক্যাম্পাসের বাইরে রাশেদ কয়েকজন ছেলেকে র্যাগিং করছিল। আমি ওর পাশ দিয়ে যেতেই রাশেদ আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমি সেদিকে কর্ণপাত না করে আমার বান্ধবী সাইনাকে বললাম, এই বখাটেটা কে রে? সাইনা অবাক হয়ে বলল, কি তুই ওকে চিনিস না? ও হচ্ছে এই এলাকার টপ মাস্তান্নি, যে তো লেখাপড়া করে না আর এই ক্যাম্পাসে এসে সবাইকে র্যাগিং করে, এমনকি টিচারদেরকেও ছাড়ে না। এই কথা শোনার পর রাশেদের উপর অনেক রাগ আর ঘৃণা জমতে থাকে। আমার প্রায়ই ক্যাম্পাসে আমাদের দেখা হতো, 2-1 বার চোখাচোখিও হতো। এক পর্যায়ে বুঝতে পারি রাশেদ আমাকে পছন্দ করে। আমার জন্য সে এলাকায় মাস্তানি করা ছেড়ে দিয়েছে, আর কখনো এসব করবে না বলে আমাকে কথা দেয়। আমি কয়েকদিন সময় নেই, বুঝতে পারলাম আমিও রাশেদের প্রতি দুর্বলতাই আর না করতে পারিনি, রাজি হয়ে যাই। রাশেদের প্রস্তাবে ভালোই চলছিল আমাদের সম্পর্কটা। প্রায়ই আমি রাশেদকে উপহার দিতাম, এমনকি রেস্টুরেন্টেও নিয়ে যেতাম। প্রায়ই রাশেদ আমার কাছ থেকে বিভিন্ন প্রয়োজনে টাকা চাইত, বিনা কথায় আমি টাকাটা দিয়ে দিতাম। কোনোদিন জানতে চাইনি এত টাকা কি করে রাশেদ। আমাকে পায়ের নুপুর ছাড়া আর তেমন কিছুই দেয়নি, আর আমিও এসব নিয়ে কখনো আফসোস করিনি। বাবার ডাকে আমার ঘোর কাটে। আমি এতক্ষণ আমাদের সম্পর্কের কথাই ভাবছিলাম। খেতে ডেকেছে বাবা, কোনো সময় যেন আমার ফুফুও চলে এসেছেন, অথচ আমি রাশেদের চিন্তায় এতই বিভোর ছিলাম জানতেও পারিনি ফুফু এসেছে। কাল ছেলেপক্ষ দেখতে আসবে, তাই ফুফু চলে এসেছে। বাবা এসে বললেন, ইশরাত তাড়াতাড়ি আয়, তোর ফুফু এসেছে, খেতে ডাকছে। খাবার টেবিলে বসতেই ফুফু বললেন, ভাইয়া ছেলেটাকে আমাদের ইসরাতের সাথে ভালো মানাবে, তোমার পছন্দ আছে বলতে হয়।
আমার এমনিতে মন মেজাজ ভালো নেই, তার মধ্যে ফুফু এসব শুরু করলেন। আমি হাসি মুখে কোনোভাবে খাবার টেবিল ছেড়ে উঠে আসি। রুমে ঢুকেই আবারও ফোন দেওয়া শুরু করি। রাশেদের নাম্বারে ফোন এখনও বন্ধ। রাত প্রায় 12টা। রুমের মধ্যে পায়চারি করছি, খুব অস্থির লাগছে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি দ্রুত কল রিসিভ করতেই ওপাশ থেকে আসসালামু আলাইকুম বিরক্ত কণ্ঠে সালামের জবাব দিলাম। চিনতে পারছেন না তাই তো? আমি ফাহিম, কাল আপনাকে দেখতে যাওয়ার কথা। হুম তো, মানে আমি চাচ্ছি আমাদের দেখাটা বিয়ের দিনই হোক। আমি বললাম, আপনি যা ইচ্ছা তা করুন, আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ফোন রাখলাম আমি। এরপর আর ওই নাম্বার থেকে কল আসেনি। সারারাত দুচোখের পাতা এক করতে পারিনি। যে ছেলেটা সারাদিন ফোনে কথা বলার জন্য অস্থির থাকত, আজ তার কাছে আমি অপরিচিত। ফজরের আজান হচ্ছে, অজু করে নামাজ পড়ে নিলাম। বিছানায় গা এলিয়ে দিতেই সেই নাম্বার থেকে ফোন এসেছে। ফোন রিসিভ করতে না চাইলেও রিসিভ করলাম। ওপাশ থেকে আসসালামু আলাইকুম, নামাজ পড়েছেন? আমি বিরক্তি ভরা কণ্ঠে সালামের জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম। জি পড়েছি। ওপাশ থেকে ফাহিম বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমিও পড়েছি। আচ্ছা তাহলে রাখছি এখন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফোনটা হাত থেকে রেখে দিয়েই ঘুমিয়ে পড়লাম। ফোনে অ্যালার্ম দিয়ে রাখলাম, ভার্সিটিতে যাব। যদিও ক্যাম্পাসে কাজ নেই, রাশেদের খোঁজ করতেই যাব। কিন্তু বাসায় ফুফু আছে কি বলে বের হব বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছি। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেছে আমার। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। ফুফু আমার রুমে এসে হাজির। মহামুশকিলে পড়লাম। এসেই একগাদা প্রশ্ন ছুড়ে দিলেন। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি? উফ, অসহ্য লাগছে। তারপর ও মাথা ঠান্ডা রেখে জবাব দিলাম, আমার ফ্রেন্ড সাদিয়ার বাসায় যাব। এবার শান্তি তুমি? অনেক দিন দেখা হয় না, তাই দেখা করতে যাচ্ছি। আশা করি আমাকে আটকাবে না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। উফ, কে এলো এই সময়? ফুফু দৌড়ে গেলেন দরজা খুলতে। দরজা খুলেই বলতে লাগলেন, আরে আপনারা এই সময়? আসার আগে ফোন করে দিতেন, তাহলে কিছু ব্যবস্থা করতে পারতাম। আরে কি যে বলেন না, আমরা কি পর নাকি? আমরা আজ বাদে কাল আপনাদের আপন মানুষ হতে চলেছি। তা আপনাদের মেয়ে কোথায়? ফুফু জবাব দিল, হুম ভিতরেই আছে। আপনারা বসুন, আমি ওকে নিয়ে আসছি। আমার আর বুঝতে বাকি রইল না, কারা এসেছে। মাথা প্রচুর পরিমাণ গরম হচ্ছে আমার। এই সময়ই তাদের আসতে হলো? ওদের তো বিকেলে আসার কথা ছিল। ফুফু রুমে এসেই বললেন, ইশরাত তোমার কোথাও যাওয়া হচ্ছে না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নেও। আমি কপাল কুঁচকিয়ে ঠায় দাঁড়িয়ে আছি। ফুফু আমার এভাবে দাঁড়িয়ে থাকা দেখে তাড়া দিলেন, এই যে কি বলছি শুনছ না? যখন ফুফু রেগে যায় তখন আমাকে তুমি করেই বলে। আমি গায়ের বোরখা আর হিজাব খুলে ফুফুর সামনে এসে রাগী কণ্ঠে বললাম, এখন হুট করেই কি তৈরি হওয়া যায় নাকি? আমি যা ড্রেস পরে আছি সে ড্রেস পরেই ওদের সামনে যাব। ওরা আমাকে এইভাবে পছন্দ করলে করবে আর না করলে নাই। এবার ফুফু আমার গালে ঠাস করে চড় মেরে দিলেন। আমি গালে হাত দিয়ে কান্না করছি। ফুফু ধমক দিয়ে বললেন, আমি ওদের সামনে সিন ক্রিয়েট করতে চাই না, তাড়াতাড়ি তৈরি হয়ে নেও। আমি একটা শাড়ি দিচ্ছি, সেটা পরে তাড়াতাড়ি চলে এসো। আমার হাতে ফুফু শাড়ি দিয়ে চলে গেলেন। কি মুশকিল, আমি তো শাড়ি পরতে পারি না, এখন কিভাবে পরব? আমি শাড়ি হাতে নিয়েই বিছানায় বসে রইলাম। 10 মিনিট পর ফুফু এসে আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে রইলেন। আমি ফুফুর দিকে তাকাতেই ফুফু বলে উঠল, শাড়ি পরতে পারিস না বললেই পারতি। নে সোজা হয়ে দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। ফুফু শাড়ি পরিয়ে দিয়ে বললেন,
এবার চোখে কাজল আর হালকা করে লিপস্টিক দে। তখনই পিছন থেকে রানী, ফাহিমের বোন, বলে উঠল, আমার ভাবি তো মাশা আল্লাহ এমনিতেই সুন্দর, এত সাজতেন হবে না ভাবি, এসো তো আমার সাথে। রানী আমাকে টানতে টানতে বসার রুমে নিয়ে গেল। আমার হবু শাশুড়ি বললেন, মাশা আল্লাহ আমার বউমা তো চাঁদের মতো মিষ্টি দেখতে, এসো আমার কাছে এসে বসো। আমি না চাইতেও তার কাছে গিয়ে বসলাম। আমার হাত ধরেই একটা আংটি পরিয়ে দিলেন, আর মুচকি হেসে বললেন, এই মেয়েকেই আমার ছেলের বউ করে নিলাম। মিষ্টি মেয়েটাকে আর ঘরে রাখতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এক্ষুনি নিয়ে যাই। কিন্তু সমাজেরও কিছু নিয়ম কানুন আছে, আর ইসলামিক নিয়ম কানুন ও তো মানতে হবে, তাই না? এর মধ্যেই ফুফু 4 কাপ চা, বিস্কুট আর পাটিসাপটা পিঠা নিয়ে আসলেন। ফুফুর রান্নার হাত মাশা আল্লাহ, কিভাবে যে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এত সুস্বাদু খাবার বানিয়ে ফেলেন আল্লাহই ভালো জানেন। খেতে না চাইলেও ওদের সামনে খেতে হল। আমার হবু শাশুড়ি বলে উঠলেন, তাহলে বেয়ান এবার বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। আমার তো আর তরস হইছে না, আমি চাই 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা হোক। কি বলেন? আমার ফুফু একবার আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, বেয়ান তাড়াতাড়িই হয়ে যাচ্ছে না? আরও কিছুদিন সময় দিলে ভালোভাবে আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পারতাম। আমার হবু শাশুড়ি বলে উঠলেন, আরে বেয়ান আমরা তো আপনাদের কাছে গয়না জিনিসপত্র চাচ্ছি না যে ঢাক ঢোল পিটিয়ে দিতে হবে, আমরা শুধু আপনার মেয়েকে চাই। ফুফু জবাব দিলেন, তাহলে আজ রাতেই আমরা জানিয়ে দিব। আপনারা বসুন, আমি দুপুরের খাবারের ব্যবস্থা করছি। আর ইশরাত এদিকে আয়তো। রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। এতক্ষণ ধরে শাড়ি পরে কেউ বসে থাকতে পারে? উফ, অসহ্য। সোফা থেকে উঠতে যাব এই সময় বাবা আসলেন। কিরে মা, শাড়ি পরতে বেশি কষ্ট বুঝি? তখন আমার হবু শাশুড়ি বললেন, ওকে শাড়ি পরতে হবে না বেয়াই মশাই, ও যেসব ড্রেস পরে কমফোর্টেবল ফিল করে সেই সব ড্রেসই পরবে। আপনি এসেছেন ভালোই হলো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি তাহলে। আমি চাই আগামী সপ্তাহে বিয়েটা হোক। বাবা নির্লিপ্ততা গলায় জবাব দিলেন, আপনাদের মর্জি। আমার মেয়েটাকে আপনারা বউ করে নিচ্ছেন, এটাই আমার সৌভাগ্য। তবে এই মা মরা মেয়েটাকে একটু দেখে রাখবেন, মেয়েটা তেমন কাজও পারে না, আপনি শিখিয়ে দিলেই ও কষ্ট করে শিখে নেবে। আরে কি বলছেন বেয়াই, আমরা কি কাজের বুয়া নিয়ে যাচ্ছি? আপনার মেয়ে মানেই আমার মেয়ে, বাসায় কাজের লোকের অভাব নেই, সেখানে ওকে দিয়ে কাজ করাবো কি করে ভাবলেন? আমি আসলে এতটাই মুগ্ধ আমার হবু শাশুড়ির ব্যবহারে ইচ্ছে করছে জড়িয়ে ধরি, কিন্তু আমার মনটা সেই রাশেদের কাছেই পড়ে আছে। আর আজ বাসা থেকে বের হতে পারবো না। কিভাবে খোঁজ পাবো রাশেদের? বাবা আমাকে ডেকে বললেন, মা যাও ফুফুর কাজে সাহায্য করো। আমি শাড়ি পরেই কিচেনে ঢুকলাম। ফুফু বললেন, এক কাজ কর, শাড়ি চেঞ্জ করে আয়। আমি ফুফুর কথায় শাড়ি চেঞ্জ করে নতুন ড্রেস পরলাম। ফুফুর হাতে হাতে সাহায্য করলাম। এইবার ফুফু বললেন, তুই এখন সব খাবার সার্ভ করবি। কয়েকদিন পর তো ওই বাড়িতে করতে হবে সব কিছু, তাই এখন থেকেই সবকিছু প্র্যাকটিস করে নে। মনে মনে রাগ হলেও রাগ দেখালাম না। খাবার সব টেবিলে যতটুকু পেরেছি সাজিয়েছি। আমি আমার হবু শাশুড়ির পাশে দাঁড়িয়ে খাবার বেড়ে দিচ্ছি। আমাকে কাছে টেনে নিয়ে বললেন, হা করো, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নেও। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ছে। আমার মা থাকলেও হয়তো এরকম আদর করেই খাওয়াতেন। বিকেলে আমার ননদ আর হবু শাশুড়িকে বিদায় দিয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। প্রচণ্ড রকমের মন খারাপ হয়ে গেছে। বাবা এসে বলল, মারে আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু আমি তোর ভালো চাই।
কোনো বাবাই তার মেয়ের খারাপ চায় না। তোর মা মারা যাওয়ার পর আমি তোর জন্যই বিয়ে করিনি। যদি তোর সৎ মা তোকে ভালো না বাসে, তখন নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি যদি তোর জন্য এত বড় স্যাক্রিফাইস করতে পারি তাহলে তুই কেন করতে পারবি না? বাবার কথায় হাউমাউ করে কেঁদে উঠি আমি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। রাতে ফুফু সহ খেতে বসেছি। ফুফু বললেন, এই 1 সপ্তাহ তুই বাড়ির বাহিরে যাবি না। আর কাল মিষ্টি আসছে, ফুফুর ছোট মেয়ে। ওকে সাথে নিয়ে আমরা কাল সকালে বিয়ের শপিং করতে যাব। অর্ধেক খাবার রেখেই হাত ধুয়ে রুমে চলে এসেছি। কিছু ভালো লাগছে না। যাকে ভালোবাসলাম তাকে পাবো না ভাবতেই কলিজায় মোচড় দিয়ে উঠল। ফোন হাতে নিয়ে ফেসবুকিং করছিলাম। এই সময় মিষ্টি মেসেজ দিল, কিরে আপু, তোর তো কাল বিয়ের শপিং করতে যাওয়ার কথা। কেমন ফিলিংস হচ্ছে তোর? মিষ্টি আমার থেকে 2 বছরের ছোট। ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তাই তুই করেই কথা বলে আমার সাথে। আমি মিষ্টির মেসেজ সিন না করেই ডাটা অফ করে শুয়ে পড়লাম। সকাল 8টায় মিষ্টির ডাকে ঘুম ভাঙ্গে আমার। এই আপি ওঠ, শপিং এ যাব, তাড়াতাড়ি ওঠ। বিরক্তি ভরা কণ্ঠ নিয়ে ধমক দিলাম। এই যা তো বিরক্ত করিস না, ঘুমোতে দে। তখনই ফুফু ধমক দিয়ে বললেন, 8টা বাজে আর কত ঘুমাবি? এরকম চলতে থাকলে কিভাবে তুই শ্বশুরবাড়িতে থাকবি কি করে? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, শপিং এ যেতে হবে। কত কাজ পড়ে আছে আমার। রাগে মাথা ফেটে যাচ্ছে। একটু শান্তিমতো ঘুমাতেও দেবে না দেখছি। রাগ কন্ট্রোল করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা সেরে রুমে যেতেই দেখি মিষ্টি মৃদুস্বরে কার সাথে যেন কথা বলছে। আমার অবস্থান টের পেয়েই মিষ্টি ফোন রেখে দিয়ে মুচকি হাসি দিয়ে রুম থেকে চলে যায়। আমি আর সেদিকে নজর দিলাম না। রুমে ঢুকে ফোন হাতে নিয়ে রাশেদের নাম্বারে ফোন দিলাম, কিন্তু এখনো ফোন বন্ধ। হঠাৎ ফুফু ডাক দিলেন। ফুফু তৈরি হয়ে নিতে বললেন, শপিং এ যেতে হবে। অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নিলাম। আমি আর মিষ্টি আগেই গাড়িতে গিয়ে বসলাম। এই ফাঁকে মিষ্টিকে জিজ্ঞেস করলাম, ছেলেটাকে রে? আমার কাছে তো কখনো কিছু লুকাস না। মিষ্টি হেসে জবাব দিল, সরি আপি, আসলে তোমাকে পরে বলবো ভাবছিলাম। ওর নাম মেহেদি। কি করে ছেলেটা? আর ছবি আছে? হুম আপি, ওর নিজের ব্যবসা আছে। এই নেও ছবি। আমি মিষ্টির ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই থ বনে যাই। এ তো রাশেদ। তাহলে রাশেদ আমাকে কখনোই ভালোবাসেনি? এভাবে আমাকে ধোঁকা দিতে পারল? কিছুটা রাগ আর চোখের পানি নিয়ন্ত্রণ করে বললাম, কিভাবে পরিচয় তোদের? মিষ্টি সহাস্য মুখে জবাব দিল, এফবিতে পরিচয়। ছেলেটা অনেক ভালো জানিস আপি। মেহেদি আমার জন্য এতটাই পাগল যে মাঝে মধ্যে ওর বিজনেস ফেলে আমার কাছে চলে আসে। আমি আর কিছু বললাম না। নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই আমার। সিদ্ধান্ত নিলাম বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নেব। শপিং মলে গিয়েছি ঠিকই, কিন্তু সবকিছু মিষ্টির পছন্দে কিনেছি। শপিং সেরে এসে বাসায় এসেই গা এলিয়ে দিলাম বিছানায়। কিছু ভালো লাগছে না। কোথাও ঘুরতে পারলে ভালো লাগত, কিন্তু ফুফুর নির্দেশ কোথাও যাওয়া যাবে না। রুমে এসেই মিষ্টি আমার কান ঝালাপালা করে দিচ্ছে। কি এত কথা বলে ওরা? কই, আমার সাথে তো এত কথা বলতো না। ইচ্ছে করছে খুন করে দেই মিষ্টিকে, কিন্তু এক হাতে তো আর তালি বাজে না। রাশেদি মিষ্টির মতো সরল সোজা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলেছে। ঘরের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছি। অসহ্য লাগছে। আর 2 দিন পর বিয়ে। ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব শেষ হয়। 2 দিন ধরে মিষ্টির হাবভাব ঠিক লাগছে না। একটু সময়ও পাচ্ছি না যে কথা বলবো। রাতে 11টায় ফ্রি হলাম। রুমে এসে দেখি মিষ্টি মন মরা হয়ে আছে।
ওর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল। কান্নার কারণ জিজ্ঞেস করতেই ফুপিয়ে কেঁদে উঠল। অনেকক্ষণ পর শান্ত হয়ে বলল, আপি মেহেদি আমার ফোন তুলছে না, বলছে ব্রেকআপ। আমি বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, ব্রেকআপের জন্য এত কান্না করতে হয় নাকি? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো তোর জন্য উত্তম কিছু অপেক্ষা করছে। এবার আরো জোরে কাঁদতে লাগল। কেঁদে কেঁদে বলছে, আপি কাল আমাকে হঠাৎ জিজ্ঞেস করছিল আমি ওকে কতটুকু ভালোবাসি। আমি বললাম, অনেক ভালোবাসি, বিয়ে করলে তোমাকেই করব। তখন মেহেদি বলল, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু কি করে বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো? আমাকে কি করতে হবে এটা প্রমাণ করতে? তুমি তোমার কিছু নুড ছবি পাঠাও আর এক্ষুনি পাঠাবে। আমি অবাক হয়ে বললাম, এটা কেন করতে হবে? সব কিছু বিয়ের পর হবে। কিন্তু যখন বলল মেহেদি আমার সাথে ব্রেকআপ করতে চায় তখন আমি ওকে আমার বুঝতে পারলাম কি হতে চলেছে। কিন্তু এখন ওকে সামলানো খুব জরুরি, না হয় উল্টা পাল্টা কিছু করে বসবে। খুব রাগ হচ্ছে রাশেদের উপর। এখন হয়তো অন্য কোথাও ফাঁদ পেতে আছে। কিছু দুর্ঘটনা হওয়ার আগেই সবকিছু সামাল দিতে হবে। আচ্ছা শোন, তুই কি তোর ফেস বোঝা যায় এমন ছবি দিয়েছিস? না আপি। আচ্ছা তাহলে আর ভয় করিস না। তবে এবার শিক্ষা হলো তোর, ভুলভাল লোকের সাথে কথা না বলে নিজের ক্যারিয়ার গড়, আর নিজের কৃতকর্মের জন্য আল্লাহের কাছে মাফ চেয়ে নে। অনেক কষ্টে শান্ত করলাম। ভাগ্য ভালো সুইসাইড করার চিন্তা মাথায় আনেনি। ঘুমানোর সময় আমার শাড়ির সাথে ওর ওড়না বেঁধে রেখেছি যাতে কোথাও যেতে না পারে। ভোর 5টায় ফুফু ডেকে উঠালেন। ডেকে বললেন, এই ইশরাত আর মিষ্টি তাড়াতাড়ি ওঠ, বিয়ের অনেক কাজ বাকি পড়ে আছে। আর ইশরাত আজ না তোর বিয়ে, এখনো ঘুমিয়ে আছিস কেন? বাড়ি ভর্তি মানুষজন, লোকে দেখলে কি বলবে? সকাল সকাল ফুফুর ঘ্যান ঘ্যান ভালো লাগছে না। মাঝে মধ্যে ফুফুকে অনেক বিরক্তি লাগে। নেহাত বড় মানুষ তাই কিছু বলি না, আর বলার ও সাহস হয়ে ওঠে না। কিন্তু কথা হচ্ছে এত সকালে উঠে কি করব? মুড়ি খাবো? অসহ্য লাগছে। উফ, ইচ্ছা করছে নিজের মাথা নিজেই ফাটাই। বাধ্য মেয়ের মতো উঠে ফ্রেশ হয়ে নিলাম। মিষ্টিকে ডাকলাম না, সারারাত কান্না করেছে। থাক ঘুমাক একটু। বসার রুমে গিয়ে দেখি বাবা বসে পেপার পড়ছে। আমাকে দেখেই মুচকি হেসে ইশারায় কাছে ডাকল। আমি কাছে গিয়ে বসি। বাবা আমার মাথায় হাত রেখেই বলা শুরু করল, মা, বিয়ে মানুষের জীবনে একবারই হয়। বিয়েটা একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়েটা কারো কাছে মুক্তির পথ, আবার কারো কাছে বন্দি জীবন। কিন্তু শক্ত হাতে সেই সংসারটা সামলাতে জানতে হয়। আমি জানি তুই তা পারবি, তবে সময় লাগবে এই সংসারটাকে গুছিয়ে নিতে। আর একটা কথা, ফাহিমকে তুই কষ্ট দিস না। অনেক ভালো ছেলে ফাহিম, মানিয়ে নেওয়ার চেষ্টা করিস। আমি একটা শ্বাস ফেলে বললাম, আমি চেষ্টা করব সবকিছু মেনে চলার। এই কথা বলেই রুমে চলে গেলাম। মিষ্টি এখনো ঘুম থেকে ওঠেনি, আর ডাকতেও ইচ্ছা করছে না। রাশেদের কথা চিন্তা করছিলাম। আমার ভাগ্য অনেক ভালো, কোনো কিছু হওয়ার আগেই রাশেদ নিজে থেকে আমার লাইফ থেকে চলে গেছে। কিন্তু আমি তো কোনোভাবেই পারছি না ফাহিমের উপর মনটা বসাতে। বিয়ের পর কি করে সবটা সামলাবো? আমার ফাহিমের নামটা শুনলেই কেমন যেন রাগ হয়। মিষ্টির ডাকে আমার ঘোর ভাঙ্গে। আড়মোড়া ভেঙ্গে আমাকে জড়িয়ে ধরে বলে, আপি আজ চলে যাবি তুই, তাই না? শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? আমি মিষ্টির গাল টেনে দিয়ে বললাম, না রে পাগলি বোন, আমার তোকে কখনোই ভুলব না। যা ফ্রেশ হয়ে খেয়ে নে। আজ কিন্তু আমাকে তুই সাজাবি। পারবি না সাজাতে? অবশ্যই পারব। আমি চাইছিলাম মিষ্টি যেন সব ভুলে থাকে।
তাই সব সময় ইওকে ব্যস্ত রাখছিলাম। বিকেল 4টা থেকে আমাকে সাজানো শুরু হয়। ঘরোয়াভাবেই বিয়েটা হবে, তাই আমাকে পার্লারে নেওয়া হয়নি, আর আমিও পার্লার পছন্দ করি না। সন্ধ্যা 7টার দিকে মিষ্টি দৌড়ে এসে বলছে, আপি, বর এসে গেছে। জানিস দুলাভাই কত হ্যান্ডসাম? ইচ্ছে করছে বিয়েটা আমিই করে নেই। মনে মনে বলছিলাম, হু তো করে নে না, আমারই ভালো হতো। এই প্রথম দেখলাম ফাহিমকে। আসলেই ফাহিম অনেক স্মার্ট, যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। ফাহিম আমাকে দেখার পর থেকেই কেমন হা করে তাকিয়ে আছে। তাই দেখে মিষ্টি আমার কানের কাছে এসে বলছে, দুলাভাই তো তোর থেকে চোখই সরাতে পারছে না। আজ বাসর রাতে কি হবে বুঝতে পারছিস? সাবধানে থাকিস আপি। এই কথা বলেই সবাই হো হো করে হেসে উঠল। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, একে তো এই বিয়েতে মতো নেই, তার উপর এসব অসহ্য লাগছে। বিয়েটা হয়ে গেলেই বাঁচি, তারপর এর দিনই ডিভোর্স চাইব। দেখি কিভাবে ডিভোর্স না দিয়ে পারে। আমার ভাবনায় ছেদ করে ফুফু আমার হাত টেনে ফাহিমের সামনে এনে ধরল। রাগ দেখিয়ে বলল, কোথায় থাকে মন? কতক্ষণ ধরে বসে আছে ছেলেটা? নে তাড়াতাড়ি আংটিটা পরিয়ে দে। বিয়ে তো হয়ে গেল, এবার বিদায়ের পালা। বাবার প্রতি মনে একটু না অনেকটাই রাগ ছিল, তাই বাবার সাথে তেমন কথা বললাম না। বাবা হয়তো আমার এই আচরণে অনেক কষ্ট পেয়েছে। মিষ্টি অনেকক্ষণ ধরে কান্না করছিল, আমিও কান্না আটকে রাখতে পারিনি। ফুফু আমাদের ছাড়িয়ে গাড়িতে নিয়ে বসালেন। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছি। সারাটা রাস্তা আমি ফাহিমের সাথে কথা বলিনি। শ্বশুর বাড়িতে পা রাখতেই অনেকগুলো মানুষ আমাদের ঘিরে ধরল। আমার খুব অসহ্য লাগছে, শরীরটাও ক্লান্ত, প্রচুর ঘুম আসছে। কি করে বলি এদের? আমার ননদ এসে আমাকে একটা রুমে, মানে বাসর ঘরে নিয়ে বসালেন। ঘরটা ভালোই সাজিয়েছে। আমার ননদ রানী বলল, মাশা আল্লাহ, আমার ভাবিকে তো সেই রকম লাগছে। আমি মুচকি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। তখনই রানীর ফোনে কল আসে, আর রানী কল পেয়ে তাড়াহুড়ো করে চলে যায়। হয়তো ওর লাইফলাইন কল দিয়েছে। আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। হঠাৎ আমার ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখি ফুফু কল দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও কল রিসিভ করলাম। ফুফু বলতে শুরু করলেন, ফাহিম আসলে যেন ওকে সালাম করি, দুজনে 2 রাকাত নামাজ পড়ি, আর সকালে যেন তাড়াতাড়ি উঠি। সকালে উঠেই যেন গোসল করে নেই। এর মধ্যে ফাহিম এসে হাজির। আমি ফোন কেটে দিলাম। ফাহিম আমাকে দেখেই সালাম দিল। আমি সালামের জবাব দিলাম। তারপর আমাকে বলল, আজ যেহেতু আমরা স্বামী স্ত্রী, তুমি করে বলাই শ্রেয়, আর তুমি ড্রেস চেঞ্জ করে আসো, আমি অপেক্ষা করছি। আমি কোনো কথার উত্তর না দিয়ে ড্রেস চেঞ্জ করে আসলাম। ফাহিম বলল, আসো নামাজ পড়ে নেই। নামাজও পড়ে নিলাম। তারপর আমাকে বিছানায় বসতে বলল। আমার হাত ধরতে গেলেই আমি চিৎকার দিয়ে বলি, প্লিজ আমাকে স্পর্শ করবেন না। আমি এই বিয়ে করতে চাইনি, আমি ডিভোর্স চাই। তখন ফাহিম বিস্ময়ের চোখে আমার দিকে তাকায়। তারপর মুচকি হেসে বলে, এই উপহারগুলো তোমার জন্য এনেছিলাম, আবার ফেরত নিচ্ছি। হু ডিভোর্স দিব? মুক্ত হবে তুমি। ডিভোর্স দেওয়া তো মুখের কথা না, 6 মাস সময় লাগবে। ততদিন আমাদের এভাবেই থাকতে হবে। আমার কিছু শর্ত আছে, আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি। আচ্ছা বলুন, আপনার শর্ত কি? আমার মা বোনকে নিজের মা বোন মনে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওদের বুঝতে দেওয়া যাবে না আমাদের মধ্যে সম্পর্ক নেই। আমি হাসিমুখে বললাম, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। সেদিন রাতে আর কথা হয়নি আমাদের মধ্যে। আমার জন্য কুরআন, তছবি আর একটা নীল শাড়ি এনেছিল।
সেগুলো আবার আলমারিতে যত্ন করে রেখে দিল। আমরা এক খাটে শুই ঠিকই, কিন্তু দুজন দুপ্রান্তে। কারো মুখে কোনো কথা নেই। প্রতিদিন সকাল 5টায় ফাহিম নামাজ পড়তে ওঠে, আমাকেও ডেকে ওঠায়। তারপর কতক্ষণ কুরআন পড়ে নিজেই নাস্তা তৈরি করে সবাইকে খাইয়ে চেম্বারে চলে যায়। আসে রাত 10-11টায়, কোনো সময় 12টা-1টা বাজে ও আসে। এভাবেই চলছে আমাদের দিন। বিয়ের 3 মাস হতে চলল। আমি ওর জন্য অপেক্ষা করি না, কিন্তু শাশুড়ি মায়ের সামনে অপেক্ষা করে থাকতে হয়। দিনের পর দিন অভিনয় করে যেতে হচ্ছে। আমার শাশুড়ি তো আমাকে কোনো কাজই করতে দেয় না, এমনকি আমাকে খাইয়ে পর্যন্ত দেয়। ধীরে ধীরে ওদের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। ফাহিম চেম্বারে থেকে সব সময় কল দিত, বলতো, ইশরাত নামাজের সময় হয়ে নামাজ পড়ে নেও। আমিও বাধ্য হয়ে নামাজ পড়ে নিতাম। ফাহিম যে খারাপ তাও না, কিন্তু কেন যেন ওর উপর আমি মন বসাতে পারছি না। ফাহিম আজ পর্যন্ত আমার গায়ে এক ফোঁটাও স্পর্শ করেনি। দূর থেকেই কথা বলতো। ওর মতো বিনয়ী, নরম মনের মানুষ খুব কমই দেখেছি, আর খুব কমই হাসত। আমার মিষ্টি ননদিনী খুবই ভালো। এবার অনার্স প্রথম বর্ষে পড়ছে। ওর ভার্সিটিতে কি হয় না হয় সবই আমাকে বলে। রানীর বয়ফ্রেন্ড ও আছে, তার নাম রোহান। পেশায় ইঞ্জিনিয়ার সে। পরিচয় ওএফবিতেই। অনেকবার দেখাও করেছে। ছবি দেখতে চাইলে বলল পরে দেখাবে, তাই আর ছবি দেখতে চাইনি। ওর ইচ্ছা হলেই দেখাবে। একদিন রাতে রানী এসে বলল, ভাবি আমার ফোনে সমস্যা হচ্ছে, তোমার ফোন দিবে প্লিজ, আমার আইডিতে লগ ইন করব। এই নেও। আবার অনুমতি নিতে হয় বুঝি? মনে হলো খুব ঘাবড়ে আছে। চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। 10 মিনিট পর ফোন দিয়ে আমাকে থ্যাংক ইউ বলে চলে গেল। আমার আইডিতে লগ ইন করতে গিয়ে দেখি রানীর আইডি লগ আউট করেনি। আমি কি মনে করে যেন রানীর মেসেজগুলো দেখছিলাম। রোহানের মেসেজ পেয়েছি। আমি প্রথমেই রোহানের প্রোফাইলে ঢুকলাম। ওমা, এত রাশেদ! ছি, রাশেদ এতটা খারাপ হবে ভাবতে পারিনি। আমার বোন মিষ্টির জীবন নষ্ট হতে গিয়েও হয়নি, আবার রানীর জীবনও নষ্টের পথে। নাই, আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি চাই না ওর জীবন নষ্ট হোক। আমি ওদের মেসেজে ঢুকলাম। রোহান ওরফে রাশেদ রানীকে মেসেজ দিয়েছে, রানী যদি ওর সাথে শারীরিক সম্পর্ক না করে তাহলে রানীর নুড ভাইরাল করে দেবে। এই রকমটা আজ 1 সপ্তাহ ধরে হয়ে আসছে। কিন্তু রানী কেন চুপ হয়েছিল? আমাকে কেন বলেনি? মনে মনে খুব রাগ হচ্ছিল। আমি দ্রুত রানীর রুমে চলে যাই। রানী আমাকে দেখে চমকে ওঠে। আমাকে দেখে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। আমি রানীর সামনে গিয়ে দাঁড়াই। রানীকে অভয় দিয়ে সবটা খুলে বলি। ওকে বলেছি রাশেদ কোথায় দেখা করতে চায়, সেই জায়গার ঠিকানা বলতে। আরও রাজি আছে রাশেদের সাথে শারীরিক সম্পর্ক করতে। মূলত এটা ছিল একটা ফাঁদ। রাশেদের শাস্তি হওয়া উচিত। ওকে শাস্তি না দিলে আরও অনেক মেয়েই ওর লালসার শিকার হবে। রানী ইচ্ছা করেই রাশেদের সাথে মেসেজ চালিয়ে যায়। আমিই বলেছি ওকে। রাশেদ রানীকে 2 দিন পর দেখা করতে বলে। আমিও সেই 2 দিনের অপেক্ষায় আছি। কি করব সব প্ল্যানিং শেষ। আজ রাত 1টা বাজছে, কিন্তু ফাহিম আসছে না কেন? চিন্তা হচ্ছে। ও তো এত দেরি করে না। অপেক্ষা করে আছি, কখন আসবে। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। রাত 3টায় ফাহিম বাসায় আসে। আমি জিজ্ঞেস করতেই বলল, আমার জন্য চিন্তা করতে হবে না, আর অপেক্ষাও করতে হবে না আমার জন্য। বুঝতে পারছিলাম। অভিমানের সুরে বলেছে কথাগুলো। আমি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম।
কিন্তু ঘুম আসছে না। শুই এপাশ ওপাশ করছি। এপাশ ফিরেই দেখি ফাহিম খাটে নেই। আমি উঠে গিয়ে ফাহিমকে খুঁজতে থাকি। বারান্দায় ইজি চেয়ারে বসে আছে ফাহিম। আমি কিছু না বলেই চলে আসি। সকালে আজ নামাজ পড়া হয়নি, আর ফাহিম ও আমাকে ডাকেনি। বারান্দায় গিয়ে দেখি ফাহিম এখনো ইজি চেয়ারে বসে ঘুমুচ্ছে। আমি ধীরে ধীরে ফাহিমের কাছে যাই। আমার উপস্থিতি টের পেয়ে ফাহিম আড়মোড়া ভেঙে ইজি চেয়ার ছেড়ে উঠে যায়। কেন কথা বলছে না বুঝতে পারছি না। হঠাৎ এমন পরিবর্তন কেন যেন ভালো লাগছে না আমার। তবে কি আমি ভালোবেসে ফেলেছি ফাহিমকে? আজ খুব তাড়াহুড়ো করে চেম্বারে চলে যায় ফাহিম। ভাবলাম দুপুরের খাবার নিয়ে ওর চেম্বারে যাব। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে দুপুরের রান্না শেষ করলাম। তারপর আমার শাশুড়িকে বলে চলে গেলাম চেম্বারে। ওখানে সবাই আমাকে এত সালাম আর শ্রদ্ধা করছিল, আমি খুব অবাক হয়ে গেছিলাম। ওয়ার্ড বয় জিহাদ আমাকে ফাহিমের চেম্বার দেখিয়ে চলে গেল। আমি চেম্বারে ঢুকতেই ফাহিম মলিন মুখে বলে উঠল, তোমার না আসলেও চলতো, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে। ফাহিমের কথা শুনে একটু কষ্ট পেলাম। কিন্তু ওর আচরণে কেন কষ্ট পাচ্ছি আমি? আমি তো ডিভোর্স চাই। আর কয়েকটা দিন গেলেই আমি মুক্ত। আমি হাসি মুখে জবাব দিলাম, আমি যেহেতু আপনার বউ, আমার তো দায়িত্ব আছে, তাই না? আপনার চেম্বার দেখতে এলাম। যাই হোক, এত কথা না বলে খেয়ে নিন। ফাহিম আর কোনো কথা না বলে চটপট খেয়ে নিল। আমিও বাসায় চলে এলাম। বিকেলে বসে টিভি দেখছি, এমন সময় রানী আমার পাশে এসে বসল। কিছুটা চিন্তায় আছে মনে হচ্ছে। আমার দিকে তাকিয়ে মুখ ভার করে বলল, ভাবি কিছু হবে না তো? তুমি প্লিজ বাসায় এ ব্যাপারে কিছু বলো না। আমি বললাম, ভয় পেও না, বাসায় কেউ কিছু জানবে না। তুমি ওর সাথে মিসবিহেভ করো না, তাহলে ওকে ওর উপযুক্ত শাস্তি দিতে পারবো না। রাতে আমার এক ছোটকালের ফ্রেন্ডের কাছে ফোন দিলাম। শাহিন নাম ওর। পুলিশের একজন কর্মকর্তা শাহিন। ওকে সবকিছু জানালাম। এখন বাবাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। বাবা যদি ফাহিমের সাথে বিয়ে না দিত তাহলে আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো বুঝতেই পারতাম না। সকাল 10টায় রানী এসে বলল, ভাবি, রোহান এখন যেতে বলেছেন। এই নেও ঠিকানা। তুমি তৈরি হয়ে নেও। আমিও যাচ্ছি। আমি বোরখা আর নিকাব করেছি। কেউ বুঝে উঠতে পারবে না এটা আমি বা অন্য কেউ। শাশুড়ি মাকে বলেছি, মা আমরা শপিং এ যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই চলে আসব। মেইন রোড থেকে বাসে উঠলাম। আমি আর রানী বাসের আলাদা সিটে বসেছি, যাতে কেউ আমাদের সন্দেহ না করে। রাশেদের দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। দুজনেই একসাথে নামলাম, কিন্তু কেউ কারো সাথে কথা বলছি না। রানীকে শিখিয়ে দিয়েছি যেন ফোনের ক্যামেরা অন রাখে, আর ফোন এমনভাবে রাখে যাতে রাশেদ বুঝতে না পারে ওকে ভিডিও করা হচ্ছে। আমি শাহিনকে ফোন করে ডেকে নিলাম। আমি একটা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়িতে কেউই থাকে না, তাই তো রাশেদ বুদ্ধি করে এখানে আসতে বলেছে। জানি না কি করছে রানী। 2 মিনিট পর শাহিন চলে এসেছে। আমি ওকে নিয়ে সেই বাড়ির ভিতর ঢুকলাম। অনেক ঘোরাঘুরির পর রুম খুঁজে পেলাম। রুমের দরজা লক করা। রানীর কান্নার আওয়াজ ভেসে আসছে। তখনই শাহিন দরজাটা লাথি দিয়ে ভেঙে পড়ল। দরজাটা অনেক পুরনো, তাই ভাঙতে সমস্যা হয়নি। রানী দৌড়ে এসে আমাকে জড়িয়ে কান্না করতে লাগল। শাহিন রুমের ভিতর ঢুকল। রুমে ঢুকে রাশেদকে উত্তম মাধ্যম মার শুরু করল। আমি রুমে ঢুকে নিকাব খুলে ফেললাম। রাশেদ আমার দিকে তাকিয়ে চমকে ওঠে। আমি রাশেদের গালে ঠাস করে চর মেরে দেই। রাশেদ আমার দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলে, তুমি? হু আমি? তুই এত বড় বেঈমান বের হবি বুঝতে পারিনি। আগে বল, মিষ্টির দেওয়া নুড ছবিগুলো কোথায়? মি মি মিষ্টি? হু, মিষ্টি আমার বোন।
এত কথা না বলে মিষ্টি আর রানীর নুড ছবিগুলো কোথায়? তাড়াতাড়ি দে, না হয় এখানেই শেষ করে দেব তোকে। তখনই রাশেদ ওর ফোনটা এগিয়ে দেয়। আমি ফোন ঘেঁটে প্রায় 200 নুড ছবি পেয়েছি। সবগুলোই ডিলিট করে ওখানেই ওর ফোন ভেঙে ফেলি। আমার ইচ্ছে করছে রাশেদকে খুন করে ফেলি, কিন্তু আইন নিজের হাতে নেওয়া অপরাধ, তাই কিছু করতে পারলাম না। আমি রাশেদের দিকে প্রশ্ন ছুড়ে দেই, তুই আমার সাথে তো খারাপ আচরণ করিসনি, কিন্তু ওদের সাথে কেন করলি? রাশেদ কাপা গলায় বলতে থাকে, তোমার বাবা আমাকে কয়েকজন লোক দিয়ে মেরেছিল আর সাবধান করেছিল যেন তোমার সাথে সম্পর্ক না রাখি। তাই আমি সিদ্ধান্ত নেই মিষ্টি আর রানীর সাথে রিলেশন করব। আমি আগে থেকেই জানতাম মিষ্টি তোমার বোন আর রানী তোমার ননদ। সব খবর নিয়ে আমি ওদের সাথে রিলেশনে জড়াই। আমার অজ্ঞান হওয়ার অবস্থা। সামান্য মার খাওয়ার জন্য এরকম করতে পারল রাশেদ? আমি ওকে কিভাবে ভালোবেসেছি? নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আমি শাহিনকে বলি, দোস্ত তুই ওকে নিয়ে যা আমার সামনে থেকে, না হয় ওকে আমি খুন করে ফেলব। আর এমন চার্জ লাগাবি যাতে ও জীবনেও জেল থেকে বেরোতে না পারে। আমি আর রানী খুব দ্রুত ওখান থেকে বেরিয়ে আসি। রানী আমাকে জিজ্ঞেস করছে, ভাবি বাসা থেকে তো বের হতে সময় বলেছিলে শপিংয়ে যাচ্ছ, এখন শপিং করবে কোথায়? আর টাকাও তো আমি সাথে আনিনি। আমি হেসে জবাব দেই, ধুর পাগলি, এত টেনসড হচ্ছ কেন? আমি সাথে করে টাকা এনেছি, চলো কি কিনবে? আমি কিনে দিচ্ছি। আমার শাশুড়ির জন্য শাড়ি, রানীর জন্য একটা বোরখা হিজাব কিনেছি, আর ফাহিমের জন্য একটা ঘড়ি কিনেছি। জানি না পছন্দ করবে কিনা। আজ ফাহিমের জন্য অপেক্ষা করব। ফাহিম আসলে রাতের খাবার খাব, কিন্তু ফাহিমের তো আসার নামই নেই। ফোন করছি, নাম্বার সুইচ অফ। চিন্তা হচ্ছে খুব। ফাহিম তো কখনো করে না এমন। হঠাৎ কি হলো? কলিং বেল বেজে ওঠে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখি ফাহিম। খুব চিন্তিত মনে হচ্ছে আজ। আমি জিজ্ঞেস করলাম, আজ এত দেরি হলো যে? আর ফোন বন্ধ কেন? তখন ফাহিম কিছুটা রাগী গলায় জবাব দিল, ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম তাই দেরি হয়েছে। আর ফোন বন্ধ থাকতেই পারে, এত চিন্তা করার কি আছে? ডিভোর্সের কথা শুনে কলিজায় মোচড় দিয়ে উঠল। আমি আর কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভালো লাগছে না কিছুই। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ি। রাত 3টার দিকে আমার ভীষণ জ্বর হয়। আমার কাঁপাকাঁপিতে ফাহিম ঘুম থেকে উঠে যায়। ফাহিম আমার কপালে হাত দিয়ে দেখল জ্বর হয়েছে কিনা, আর হাত ধরে পালস চেক করল। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো আমি খুব শান্তি পেয়েছি। এক প্রশান্তি, ভালো লাগা কাজ করে। এই প্রথম ফাহিম আমাকে স্পর্শ করে। ফাহিম আমাকে ডেকে ওঠালো, তারপর নিজ হাতে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। রাতটা কোনো মতো পার করলাম। সারা রাত ফাহিম ঘুমায়নি। আমার মাথার পাশে বসে জলপট্টি দিয়েছে। টানা 1 সপ্তাহ আমার সেবা করেছে ফাহিম। এই 1 সপ্তাহ ফাহিম না ঠিকমতো ঘুমিয়েছে, না ঠিকমতো খেয়েছে। যতবারই আমাকে স্পর্শ করেছে ততবারই আমার মধ্যে এক প্রশান্তি কাজ করত। এখনই বুঝতে পারছি বিয়ের পরের সম্পর্কটাই হালাল সম্পর্ক। বিয়ের পরের স্পর্শই হালাল স্পর্শ। আমি ফুটবল হতে থাকি ফাহিমের প্রতি। ভাবতে থাকি কখন জানাবো ফাহিমকে আমার মনের কথা। আজ মোটামুটি সুস্থ লাগছে। ফাহিম সেই সকালে চলে গেছে চেম্বারে। বাসায় ফিরবে রাতে। তাই শাশুড়ির কাছে জেনে ফাহিমের পছন্দের খাবার রান্না করলাম। ফাহিম চিংড়ি ভুনা, আলু ভর্তা আর মাছ ভাজি খুব পছন্দ করে। নীল পাড়ের একটা শাড়ি পরেছি। চোখে কাজল আর হালকা লিপস্টিক দিয়েছি। টেবিলে খাবার বেড়ে অপেক্ষা করছি। ফাহিম আজ তাড়াতাড়ি এসেছে।
আমি হাসি মুখে ফাহিমের কাছে যাই। ফাহিম আমার এমন সাজ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি ফাহিমকে বলি, পরে দেখবেন, আগে ফ্রেশ হয়ে খেয়ে নিবেন প্লিজ। ফাহিম আর কথা বাড়ালো না। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসল। খাবার খেতে বসেও কোনো কথা বলেনি ফাহিম। আমাকে শুধু জিজ্ঞেস করেছে, রান্নাগুলো কে করেছে? আমি হেসে জবাব দেই, আমি রান্না করেছি। কেন ভালো হয়নি? ফাহিম আমার প্রশ্নের জবাব না দিয়ে খাবার শেষ করে উঠে গেল। আমিও পিছন পিছন গেলাম। গিয়ে দেখি ফাহিম বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। আমি ফাহিমের হাত ধরতেই, ফাহিম আমার হাত ছাড়িয়ে উঠে যেতেই আমি জোর করে ফাহিমের হাত শক্ত করে চেপে ধরি। ফাহিম হাত ছাড়াবার অনেক চেষ্টা করে, কিন্তু আমি হাত ছাড়িনি। আমি ফাহিমকে ধমক দিয়ে বলি, কি সমস্যা আপনার? আমি যে এত কষ্ট করে সেজেছি, আপনার চোখে পড়ে না? ফাহিম আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। আমি ওর মুখে চেপে কানে কানে বলি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ফাহিম চুপ করে থাকে, কোনো কথাই বলছে না ফাহিম। আমি এবার রেগে ফাহিমের শার্টের কলার চেপে ধরে বলি, এই এত ভাব কিসের আপনার? একটা মেয়ে আপনাকে ভালোবাসি বলছে আর আপনার কোনো রিয়েকশন নেই। ভালোবাসা দিবেন কিনা জোর করে আদায় করব? এবার ফাহিম আর হাসি চেপে রাখতে পারল না। খুব জোরে জোরে হাসছে ফাহিম আর রাগে আমার গা জ্বলে যাচ্ছে। হাসতে হাসতে বলছে, আমি তো এটাই চাইছিলাম। চাইছিলাম যাতে তুমি নিজেই আমাকে ভালোবাসি বলো। তাই তো চুপচাপ তোমার কাণ্ডগুলো দেখছিলাম। আমি এলোপাতাড়ি ঘুষি মারতে থাকি ফাহিমের গায়ে। ফাহিম আমার হাত টেনে নিয়ে ওর বুকে জড়িয়ে নেয়। আমার কপালে চুমু একে বলে, এই পাগলি ছেড়ে যাবে না তো? আমি কান্না করতে করতে বলি, আমাকে মাফ করে দিন। অনেক অন্যায় করেছি আপনার উপর। ফাহিম আমার মুখে হাত দিয়ে বলে, আপনি নয় তুমি। আজ রাতটা তোমার সাথে এই বারান্দায় গল্প করতে করতেই কাটিয়ে দেব। তারপর তাহাজ্জুদ নামাজ পড়ব একসাথে। আমি কান্না চেপে বলি, আচ্ছা আমি 2 মিনিট আসছি। আমি দ্রুত রুমে এসে, আমার ফোন হাতে নেই। বাবাকে একটা মেসেজ দেই, বাবা আই লাভ ইউ। তোমাকে কথাটা কখনো বলা হয়নি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ফাহিমকে আমার জীবন সঙ্গী করার জন্য। আমার ভুলগুলো ক্ষমা করে দিও। তারপর বারান্দায় চলে আসি। আমি ফাহিমের কাঁধে মাথা রেখে সারা রাত গল্প করি। তারপর রাত 3টায় দুজনে একসাথে তাহাজ্জুদ নামাজ পড়ি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আগের গুনাহের জন্য মাফ চাই। আমি জানি আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ নিশ্চয়ই আমার গুনাহ মাফ করবেন। সমাপ্তি।